কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠে খবরের পেপার পড়ছেন, দেখছেন সোনার দাম ক্রমশ আকাশ ছোঁয়া, জ্বালানির দাম রেকর্ড ভেঙে চলেছে, আর সঙ্গে বড় বড় কোম্পানি সমস্ত হাজার হাজার কর্মীকে ছাঁটাই করে চলেছে। বড়ই আশ্চর্য হয়ে আপনি ভাবছেন কি হচ্ছে এসব। কিন্তু যদি বলি এই প্রত্যেকটি আর্থিক উত্থান পতন, প্রত্যেকটি ইন্ডাস্ট্রিয়াল বুম কিংবা প্রত্যেকটি ইন্ডাস্ট্রিয়াল ক্র্যাশ সবকিছুকেই মাত্র দুই শব্দের একটি কথা দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে। শব্দটি হলো ডিমান্ড আর সাপ্লাই, অর্থাৎ চাহিদা আর যোগান। ডিমান্ড আর সাপ্লাই হলো সেই অদৃশ্য শক্তি যা পৃথিবীকে চালিত করে থাকে। আজ আমরা জানবো কিভাবে চাহিদা ও সরবরাহ অর্থনীতি, শিল্প এবং সমগ্র বিশ্বের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে থাকে, এবং কেন এই বিষয়টি আপনার জীবনকে বদলে দিতে পারে। ডিমান্ড আর সাপ্লাই এর এই কনসেপ্ট বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে প্রাচীন যুগে, যেখানে লেনদেনের কিংবা ব্যবসার মাধ্যম হিসেবে ছিল শুধুমাত্র বিনিময় প্রথা, অর্থাৎ বার্টার সিস্টেম। মানুষ পণ্য বিনিময়ের মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের আদান প্রদান করে থাকতো। ধরুন এক গ্রামবাসী রোহন আপেলের চাষ করছে, আর অন্য একজন মায়া কাপড় বোনে। রোহনের যদি কাপড় প্রয়োজন হয়, সে মায়াকে আপেল দিয়ে কাপড় নিয়ে আসবে। আর অন্যদিকে যদি মায়ার খাবার বস্তু হিসেবে আপেল প্রয়োজন হয়, সে রোহনকে কাপড় দিয়ে আপেল তার কাছ থেকে নিয়ে আসবে। প্রয়োজনের তাগিদে একে অন্যের সাথে এই বস্তুর আদান প্রদানের এই সহজ মাধ্যমই অ্যাকচুয়ালি বিনিময় প্রথা হিসেবে পরিচিত আমাদের কাছে। এরপর এভাবেই ক্রমে বাজার গড়ে উঠলো বিনিময় প্রথার উপর ভিত্তি করে। এবার ধরুন বন্যা হওয়ার কারণে আপেলের ফলন কমে গেল, কিন্তু আপেলের চাহিদা মার্কেটে তো রয়েছেই, ফলে আপেলের দাম বেড়ে যাবে। কিন্তু যদি আপেলের ফলন প্রচুর পরিমাণে বেড়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে আপেল সস্তা হয়ে পড়বে। এই নিয়ম শুধু প্রাচীন যুগের জন্যই প্রযোজ্য নয়, আজও আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি হয়ে দাঁড়িয়ে রয়েছে এই নিয়মই। আমাদের দৈনন্দিন জীবনেই তাকিয়ে দেখুন না, আইফোনের দাম এত বেশি কেন? কারণ মানুষের চাহিদা বেশি, কিন্তু অ্যাপেল ফোন তৈরি করছে সীমিত সংখ্যক। গ্রীষ্মকালে আমের দাম কমে যায় কেন? কারণ আমের সরবরাহ তখন বেশি থাকে। কেন হঠাৎ করে বিটকয়েনের দাম আকাশচুম্বী হয়ে পড়ে? কারণ সবাই বিটকয়েন কিনতে চায়, কিন্তু বাজারে বিটকয়েনের সাপ্লাই সীমিত। আসলে এই গেম চলছে সর্বত্রই, কোথাও ছোট স্কেলে, আবার কোথাও বড় স্কেলে। আর প্রতিটি দেশের অর্থনীতি হলো এই বড় মাপের গেমের এক একটি অংশ। ডিমান্ড আর সাপ্লাই কিভাবে ইকোনমিকে বুম করতে পারে কিংবা ইকোনমিকে নষ্ট করতে পারে, এটা যদি আমরা ক্রম অনুসারে দেখতে চাই, তাহলে বলা যায় চাহিদা যদি বৃদ্ধি পায়, ব্যবসা বৃদ্ধি পাবে, সঙ্গে বৃদ্ধি পাবে চাকরির সুযোগ, সঙ্গে মানুষের উপার্জন বৃদ্ধি পাবে। মানুষের উপার্জন যদি বৃদ্ধি পায়, তাহলে মানুষ খরচও বেশি করবে, আর খরচ বেশি হলে অর্থনৈতিক উন্নতি হবে, অর্থাৎ ইকোনমির বুম ঘটবে। অন্যদিকে এর বিপরীত দিকে দেখা যাবে, যদি চাহিদা হ্রাস পায় কোনো প্রোডাক্টের, তাহলে ব্যবসা দুর্বল হবে ধীরে ধীরে। সেই কোম্পানি থেকে কর্মী ছাঁটাই হবে, যেসব কর্মীদের ছাঁটাই করা হয়েছে তারা খরচ কমাবে, অর্থনীতি স্লো ডাউন ঘটবে, অর্থাৎ দেশে মন্দা দেখা দেবে। উদাহরণ হিসেবে কোভিড-19 সংকটে মহামারীর সময়ই দেখা যেতে পারে মানুষ সেই সময় ভ্রমণ বন্ধ করে দিয়েছিল, ফলে এয়ারলাইন শিল্প কোম্পানিগুলো সমস্যার সম্মুখীন হয়। আবার একই সময়ে অনলাইন কেনাকাটার চাহিদা হঠাৎ করে বেড়ে গেছিল, ফলস্বরূপ অ্যামাজনের মতো কোম্পানিগুলো প্রচুর সমৃদ্ধি লাভ করেছিল। আর ডিমান্ড এবং সাপ্লাই যে কেবল কোম্পানির উপর প্রভাব ফেলে এমনটা নয়, পুরো অর্থনীতি ওঠানামা করে একে কেন্দ্র করে। যেমন বর্তমানে এআই এর চাহিদা কেন বৃদ্ধি পেয়েছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কারণ বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রযুক্তির চাহিদা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অটোমেশন করতে চেয়েছে সমস্ত কোম্পানিগুলো প্রায়। আর এজন্যই বিভিন্ন কোম্পানিগুলো এআই এর রেসে দ্রুততা দেখাচ্ছে। কিংবা রিয়েল এস্টেট, অর্থাৎ বড় শহরগুলিতে বাড়ির দাম কেন বেশি? কারণ চাহিদা বেশি, কিন্তু জমির পরিমাণ সীমিত। কিংবা হঠাৎ করে কোনো প্রোডাক্টের শেয়ারের দাম কেন বেড়ে যায়? কারণ বিনিয়োগকারীরা শেয়ার কেনা যদি বাড়িয়ে দেয়, কিংবা মার্কেটে হঠাৎ করে প্রচুর পরিমাণ টাকা ঢালতে শুরু করে,
তাহলে কোনো প্রোডাক্টের শেয়ারের দাম বৃদ্ধি পাবে, এর উল্টোটা ঘটলে যে কোনো শেয়ারের প্রোডাক্টের দাম কমতে শুরু করবে। এবার আসি ডিমান্ড আর সাপ্লাই কিভাবে নতুন ট্রেন্ড সেট করে। ধরুন ফিজেট স্পিনার ট্রেন্ড, হঠাৎ করে এই ট্রেন্ড সেট হয়েছিল, কারণ ছিল হচ্ছে স্বল্প সময়ের চাহিদা বৃদ্ধি পেয়েছিল। আবার পেপার কারেন্সির উপর অবিশ্বাস আর সীমিত সাপ্লাইয়ের কারণে তৈরি হাইপ কোভিড মার্কেটে সেট করেছিল ক্রিপ্টোকারেন্সি ট্রেন্ড। অন্য উদাহরণে বর্তমানে তেলের চাহিদা কমিয়ে তার বিকল্প খুঁজতে গিয়ে সেট হচ্ছে ইলেকট্রনিক গাড়ির ট্রেন্ড। বাস্তবতা হলো চাহিদা নতুন ট্রেন্ড তৈরি করে আর সরবরাহ তার সাথে খাপ খাইয়ে নেয়। আর যদি তা না হয় তাহলে কি ঘটে? এবার দেখবো ডিমান্ড আর সাপ্লাই এর অন্ধকারতম দিক একটা। যদি চাহিদা বেশি থাকে আর সরবরাহ অতিরিক্ত লিমিটেড তথা সীমিত হলে কি ঘটতে পারে? ধরুন যদি কোনো গুরুত্বপূর্ণ ওষুধ কিংবা ড্রাগের স্বাভাবিক সরবরাহ না থাকে, তবে জন্ম নেয় কালো বাজারের। দাম কয়েক গুণ পরিমাণ বেড়ে যায় দ্রব্যটির। কিংবা কোনো মানবাঙ্গের যদি প্রচুর পরিমাণ গ্রাহক থাকে আর দাতা যদি প্রায় ন্যায়ের বরাবর হয়, তাহলে শুরু হয় বেআইনিভাবে অঙ্গ পাচার অর্থাৎ হিউম্যান ট্রাফিকিং এর মতো বিভিন্ন সমস্যা। ডিমান্ড আর সাপ্লাই এর অন্ধকারতম দিকের উদাহরণ হিসেবে আরো বলা যায় 2008 সালের অর্থনৈতিক মন্দা, অর্থাৎ অর্থনীতি প্রায় ভেঙে পড়েছিল, যেখানে ব্যাংকের দেওয়া অতিরিক্ত লোন মানুষ শোধ করতে পারেনি। আর এই ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের খেলা যুদ্ধ ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হয়ে থাকে। বিশ্বে তেলের সরবরাহ কিছু নির্দিষ্ট দেশের হাতে আছে, সেই দেশগুলোর উপর স্বাভাবিকভাবে নির্ভরতা তৈরি হয়েছে অন্যান্য দেশগুলির, যার থেকে জন্ম নেয় রাজনৈতিক সংঘাতের। উদাহরণ হিসেবে সাম্প্রতিক শ্রীলঙ্কায় খাদ্য ও জ্বালানির সরবরাহ কমে গিয়ে অর্থনৈতিক সংকটের পরিণতি ঘটায়। এবার আলোচনার শেষ কথা হচ্ছে, আপনার এসব জানার প্রয়োজন কি? এর উত্তর হলো, আপনি যদি বুঝতে পারেন আগামী দিনে কিসের চাহিদা বৃদ্ধি পেতে চলেছে, আপনি নিশ্চিন্ত করতে পারবেন আপনার ভবিষ্যৎকে। আর উল্টো দিকে যদি বুঝতে পারেন কিসের চাহিদা কমবে, আপনি বাঁচতে পারবেন আগামী দিনের বিভিন্ন সমস্যা থেকে। যেমন আপনি যদি শেয়ার কিংবা ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চান, আপনি আন্দাজ করতে পারবেন কি ঘটতে চলেছে। এক কথায়, আপনি যদি ডিমান্ড আর সাপ্লাই এর অদৃশ্য খেলা বুঝতে পারেন, আপনি আপনার ভবিষ্যৎকে কন্ট্রোল করতে পারবেন। এতদূর অবধি আমাদের ভিডিওটিতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। আর এরপরে যদি কখনো দেখেন কোনো পণ্যের দাম বেড়েছে কিংবা কোনো নতুন ট্রেন্ড সেট হয়েছে কিংবা নতুন কোনো সেক্টরে বুম করেছে, তাহলে নিজেকে প্রশ্ন করবেন এর কারণ কি? ডিমান্ড বেড়েছে নাকি সাপ্লাই কমেছে? কারণ দিন শেষে ডিমান্ড আর সাপ্লাই কেবল অর্থনীতি নয়, এটি নিয়ন্ত্রণ করে আমাদের জীবনকে।